ইউনুসকে ট্রাস্ট করতে চাই ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চান। কেন মানে একদম একদম আওয়ামী বয়ান হইলো। আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ, খালি হাসিনা ভালো। হ্যাঁ একই সিম্পটম তোরে ভাই। মজার ব্যাপার বলি খালিদ ভাই, এইটা যদি আওয়ামী বয়ান হয় তাইলে ইউনুসের কেউ গাইলেইলে সে গুম হয়ে যাওয়ার কথা। আপনি আর মাসুদ ভাই মিলা একটা মাইক নিয়ে এখন ডক্টর ইউনুস এখানে গাইলেন, দেখেন আপনারা কেউ গুম করে কিনা। না 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 হাসিনারা বলে আমরা এগুলি বলছি। আমি আবার বলি হাসিনারা বলে আমরা এগুলি হাসিনা নিয়ে বলছি। আমি আপনাদের ঘটনাটা বলি। আমি ছোট হোক বড় হোক, আমি বলি ছোট হোক বড় হোক, আমি প্রতিষ্ঠান চালাইছি। আমি যেইটা চাবো সেইটাই হবে প্রতিষ্ঠানে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই যোদ্ধাদের ঠিক হবে, ওইটাই হইতো। খালিদ ভাই এইটা আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন? যেই প্রতিষ্ঠানটা ফাংশনাল 17 বছর বয়সে যেই দেশটা ভাঙা হইছে সেইটা সারতে তো মিনিমাম আপনার কতদিন লাগবে? তো এইখানে কোন প্রতিষ্ঠান এখন আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের সমস্যা হলো আমরা এই গোপালের কথা বললে মানুষ মনে করবে আমরা সরকারের পক্ষেই কথা বলতেছি, কিন্তু বলতেছেন তো হাদি সরকারের পক্ষে না। আপনারা কেন জানি খালি ডক্টর মোহাম্মদ ইউনূস একদম হাসিনা সিম্পটম, খালি হাসিনা ভালো সবাই খারাপ। আপনি জানেন আমি দায়িত্ব লয়ে করছি প্রধানমন্ত্রী কার্যালয়, সেই সময়কার প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হইলে, বিকজ তাদেরকে কন্ট্রোল করা যেত। আমি আপনার দুইটা বলি খালিদ ভাই, আমি আপনার বলি আপনার মনে আছে কিনা, আপনার মনে করাই দিয়ে আপনি শেখ হাসিনারে প্রশ্ন করতেছিলেন গণভবনের একটা সংবাদ সম্মেলনে। আমার মনে আছে আপনি শুধু বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা, সেই মিডিয়া কাজ করতে পারবে কিনা। তারপর আপনাকে 15 সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে, খালেদ মহিউদ্দিনের যা চরিত্র যেরকম ছাইমেইকে ধরা, আপনি এইটা ইউনুসকে পারবেন, ইউনুসের সবাই না না ইউনুসকে পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনুসকেও পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনুসকেও পারা যায় না। আমি দায়িত্ব নিয়ে বলি দাঁড়ান এই প্রশ্নটা আমি বলি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ওই প্রশ্ন আমি ওইবারই প্রথমবার করি নাই, টিভি অনেকবার গেছে, তারও আগে আমি করছি। কিন্তু প্রধানমন্ত্রীর প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিছে সেই সময়কার প্রধানমন্ত্রী, তারপর থেকে আমার কোনো সম্পূরক প্রশ্ন করার জায়গা ছিল না। দেয়ার ওয়াজ আ সংবাদ সম্মেলন ফর 30 আদার পিপল। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সেপ্টেম্বরে আমার কথা শেষ করতে দেন। এই সেপ্টেম্বরে কিন্তু উনি এখানে আসছে জাতিসংঘের মধ্যে নিয়ে, উনি সবারে দাওয়াত দিছে আমার ছাড়া। কিন্তু তাই মজার ব্যাপার বলি, এইটা আপনার অবশ্যই পাবলিক, আজকে আপনি বললেন আমরা জানলাম, আমাদেরকে সরকারের তরফ থেকে এক জায়গা থেকে আমরা প্রশ্ন করছি খালেদ মহিউদ্দিনের মতো ক্যারেক্টার কেন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে তাকে কাজে লাগানো হইলো না। আমাদেরকে বলা হয়েছে খালেদ মহিউদ্দিন ভাইকে 2 বার সরকার থেকে, একবার বিটিভির দায়িত্ব নিয়ে আরো একটা বড় পদে বসে, প্লিজ আপনি এই রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করেন। খালেদ মহিউদ্দিন ভাই রেসপন্স করেন নাই। আমি তো সেক্রেটারিয়াল জব করব না রে ভাই হাদি, আমি কোন সেক্রেটারিয়াল জব মিনিস্ট্রিয়াল জব আমি করব না। তো আমি বাংলাদেশে কোনো সেক্রেটারিয়াল জব কোনো মিনিস্ট্রিয়াল জব করব না। আমি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল, আমি বলি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল। আমি শর্ত দিছিলাম বিটিভির প্রোভাইসও ঠিক করেন, আমি তথ্য উপদেষ্টা বা তথ্যমন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না। তারা এটাতে রাজি হয় নাই, তারা বলছে আপনি আইসা আস্তে আস্তে করেন। আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই। ফাইন, এটা আমরা জানলাম। কিন্তু খালেদ ভাই আপনার মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি, আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন, আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেদ ভাই দেখি নাই। আপনি আসলে হয়তো কি জানেন, আপনি অনেক মেকানিজমের সাথে কথা বললে, শহীদ পরিবারগুলোর সাথে কথা বললে, তাহলে আপনি আরো যেটা ফিল করতেন। আমি বলি আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করবো না। আপনি খালি আমাকে এই কথা বলেন, আমি সরাসরি প্রশ্নটা করি। এটা আমি কামাল ভাইয়ের কাছ থেকেও আসলে একটু জানতে চাইবো, কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি। কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে, রিটায়ার্ড করছে। আপনি রিটায়ার্ড করেন নাই, আপনি মাঠে আছেন, আপনি কথা বলতেছেন। সেই জায়গা থেকে, সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি। মাত্র 1000 জন রে, যেখানে আমরা 8 লাখ কোটি টাকার বাজেট করি, মাত্র 1000 জন শহীদ, 1000 জন চরমভাবে আহত, এই 2000 জনকে ভরণ পোষণ করা, তাদের একটা খুশি করা, মানে আমি খুশি শব্দটা বলবো না, মানে তাদের খেয়াল করা, এটা তো এত বড় জটিল কাজ না। এটা কেন করা যেতেছে না? এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না, এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে। মানে আর কাউরে এখানে অভিযোগ করার দরকার নাই তো, আমি বুঝি না। খালেদ ভাই জি, এই একই আপনি যেটা বলছেন না, এই দাবিতে ইনকিলাব মঞ্চ একদিন অনশন করছে যমুনার সামনে। ঠিকানা আমার নিজে ব্রিফিং দিচ্ছে, তখন ঠিকানা থেকে গিয়ে বলছে ভাই খালেদ ভাই টিভি থেকে আসছে, এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা, এই ব্যর্থতার
ইমাম হলেন আপনি। মাত্র 1000 হোক 1500 হোক, যে শহীদ শহীদ পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই, আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই। এর সমস্ত ব্যর্থতা এই সরকারের, আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার। আপনি কোন যত সুন্দর করে কথা বললেন, এটা দিয়ে কাভারি হবে না। এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনশন করেছে। তারপরে তার একান্ত সচিব আইসা আমাদের কাছ থেকে স্মারকলিপি নিছে যে অতি দ্রুত তারা এটার ব্যাপারে ব্যবস্থা নিবে। এরপরও নেয় নাই। এখন কোন ভাষায় বললে, কেমনে হাত ধরলে, কেমনে পা ধরলে এই কাজটা হবে, এটা আমরা জানি না। এবং ডক্টর ইউনূস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন, তাও আমরা করতে রাজি, কিন্তু উনি বলতেছেন না। আপনারা কি বলেন ওনারে? উনি তো আমার বাপের চেয়ে 20 বছর বয়স। এই গত প্রেস ব্রিফিং যেটা করেছি, সেইখানে ওনারে যা বলছি, আমার মনে হয় উনি সারা জীবন এইটা শুনেন নাই। আমরা কি চাই? ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কেসটা হোক, যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না। ওনার এই জন্য এক হাত ধরে রেখে আর এক হাত ধরে গাইলে ভাই, যে ন্যূনতম কিছু সংস্কারটা ওনার মাধ্যমে হোক, ওনার আন্তর্জাতিক এই স্বীকৃতির মধ্যে দিয়া, আর তো কিছু না ভাই। উনি তো আমার দাদা খালু ফুফা না। ইনকিলাব মঞ্চ আজ পর্যন্ত এই সরকারের কোনো একটা পয়সা তো দূরের কথা, প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না। এই যে ঘোষণাপত্রের প্রোগ্রাম গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে আমি ভিতরে দাওয়াত পাইছি, অনার, কিন্তু ভিতরে যাই নাই। আমি আমার ভাই বোনদেরকে নিয়ে রাস্তায় ভিজে ভিজে দাঁড়াই দাঁড়াই শুনছি, ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি নাই। কিন্তু ওনাকে চূড়ান্ত ভাবে শেষ পর্যন্ত কি ধরে রাখতে চাই কেন? এই জুলাইয়ের মধ্য দিয়ে কিছু সংস্কার হোক। কিন্তু আমার 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 এই বিষয় কোনোদিন যাবে না। মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল, প্রথম থেকে দাবি ছিল, এইটাও উনি কেন করতে পারলেন না? এটা কি উনার অনভিজ্ঞতা না? এটা কি, আমি এটা ঠিক আসলে বুঝি না। আমি কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যেগুলি জিনিস আসলে উনার সবার আগে করার কথা, এগুলি তিনি কেন করেন নাই? কেন এই বিষয়গুলিকে জিয়ে রাখছেন? উনি 10টা কমিটি করতে পারছেন, কি করছেন না করছেন এগুলি কেন করেন না? আর নির্বাচনটা নিয়ে আমি একটু প্রশ্নের মধ্যে আসতে চাই। অনেকগুলি বিষয় মানে কি বলবো, যে নির্বাচন নিয়ে এনসিপি সরাসরি বলতেছেন, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকিয়ে দেওয়া হবে। নাহিদ ইসলাম 1-11 ভয় দেখেছেন। আপনি কি দেখছেন? এই প্রশ্নটা আমি জনাব হাদির কাছেও করতে চাই, একজন দর্শকের কাছে, দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। আমি সাধারণত যেই দর্শকরা যে মতামতগুলো আমার পছন্দ হয় সেগুলো আমি পড়ি। ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল। উনি বলছেন, খালেদ সাহেব, আপনার সাংবাদিকতার সাহসের উৎস কে ছিল তা জুলকারনাইন সায়ের তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন। মানে উনি বোধহয় সালমান এফ রহমানের কথা বলতেছেন, সেটা নিয়ে আমি জুলকারনাইন সায়ের সাথেও কথা বলছি। হাওয়েভার আমি একটু দর্শকদের একটু বলে দিতে চাই, সালমান এফ রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছেন, এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই, ফর ইউর ইনফো। যাই হোক, হাওয়েভার আমি একটু কামাল ভাইয়ের কাছে যেতে চাই। কামাল ভাই, এইটারে আপনি আসলে কিভাবে দেখেন? নির্বাচন কেমনে ঠেকানো, নির্বাচন আসলে হবে কিনা? আর আমি একটু কামাল ভাই একটু এটাও দেখেন, আমার কিন্তু এখন ডক্টর ইউনূসকে, মানে উনার এই 1 বছর যদি আমি বিশ্লেষণ করি, 8 মাস আমার কাছে মনে হয়েছে যে উনি একদিকে অ্যালাইন হয়েছিলেন, এই 4 মাস আমার মনে হচ্ছে যে উনি পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছে। এইটাও আপনি একটু দেখেন, এটা আমার মনে হয়। আমি আমার মতো করে আমি একটু ছোট করেই বলি, আমরা সময় খুব কম। জি, আমরা সময় একটু বাড়াই দিব, শুধু আপনি বলেন। জি কামাল ভাই। আচ্ছা, এই যে ডক্টর ইউনূসের যে কথাগুলো হাদিও বললেন, যে এই যে তালিকা করা, মৃতদের তালিকা করা, যারা শহীদ হয়েছে তাদের তালিকা করা, আহতদের তালিকা করা, তাদের দায়িত্ব নয়, এই বিষয়গুলো করা যে কোনো সরকারের পক্ষে 2 মাসের কাজ ভাই, জাস্ট 2 মাসের কাজ। কারণ সরকারের তো হাত সব জায়গায় আছে, সরকারের সংস্থা একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের দেশে আছে। এটা সংগ্রহ করা, চেক করা, রিচেক করা, এটা কোনো ব্যাপার না। তাহলে তো ওনারা করলেন না কেন? করলেন না দুটো কারণে আমি বলি আপনাকে। প্রথম কারণ হলো, আমি শুরুর থেকেই বলছি, এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। একটা সরকারের যে দায়িত্বটা থাকে, যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না, তাদের জনগণের কাছে অনেকগুলো কমিটমেন্ট থাকে, এদের কোনো কমিটমেন্ট নাই। এটা 1 নম্বর। যদি কোনো বিপ্লবী সরকার হয়, তারও একটা কিন্তু কমিটমেন্ট থাকে, এটা তার বিবেকের কাছে একটা কমিটমেন্ট থাকে, যে আমাকে এই লোকগুলো নিজের জীবন দেয়া আমাকে এখানে বসাইছে, অতএব এই কাজগুলো আমার করার দায়িত্ব। এই ধরনের কোনো কমিটমেন্ট এদের নাই। আমি হাদিকে বলি, যেমন হাদির কথা বলি, হাদি তো রাজপথের অকুতোভয় সৈনিক ছিলেন। তখন মনে করেন হাদি তখন আন্দোলন করতেছে, আপনি হাদিকে যাই নিয়ে 3 তারিখে যে বলেন, হাদি আন্দোলন ঠিকঠাক মতো করো, যদি তুমি জিততে পারো তাহলে কিন্তু আমি নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো। হাদি কি করতো ভাই? হাদি করতো, হাদির রিয়াকশনটা কি হতো আপনি বলেন? তো এখন এই তো হয়েছে, ও আন্দোলনে বিজয়ী হয়েছে, নূরজাহান বেগমকে উপদেষ্টা বানাইছেন। কে বানাইছে? ডক্টর ইউনূস বানাইছে। কেন বানাইছে? দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য বানাইছে, নাকি এই ভদ্র মহিলাকে উনি এত বছর ধরে চিনে, ঠিক আছে বয়স্ক হয়ে গেছে, গৃহবধূ ঘরে থাকে, এখন নাতি নাতি নিয়ে থাকে,
তার সঙ্গে পরিচয় আছে, আইনে বসাই দিছে। এটা কি একটা সরকার প্রধানের দায়িত্ব? এটা কি একটা সরকার প্রধানের কাজ হতে পারে? পারে না। দেখেন কামাল ভাই একটা ছোট করে একটু জিনিস জানবো, ডক্টর ইউনূস যেহেতু কাউকেই চিনে না, নানা জায়গা থেকে নানা উপদেষ্টা আছে, উনার তো একটা নিজের লোক দরকার যে উপদেষ্টা পরিষদে কে কি বলে আমার কাছে এসে একটু বলবা। সকল ধরনের সিইওরা তো এরকম করে একটা লোক লাগায় রাখে ওই বোর্ড মিটিং এ কে কি বলে, ওরকম সমস্যাটা কোথায় আমি বলি, এটা লাগবে না। উনি কিন্তু চেষ্টা করেন তা না, উনি আসলে বাংলাদেশের মানুষকে চিনে না। দিস ইজ দ্য ট্র্যাজেডি। উনি এই দেশের মানুষকে চেনে না, উনি এই দেশের মানুষের ক্যারেক্টার বুঝে না। এই দেশের মানুষ কত দ্রুত ভালোবাসতে পারে, কত বিপুল পরিমাণ ভালোবাসতে পারে এবং কত দ্রুত ত্যাগ করতে পারে, এই জিনিসটা ওনার জানা নাই। উনি আপনি হিসাব করে দেখেন না ভাই, পূর্ববর্তী 30 বছর 40 বছর উনি দেশে থাকছে কয়েছেন, বাইরে থাকছে কয়দিন, দেশের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কয়দিন, বাইরের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কয়দিন, দেখেন না ভাই, দেখলেই তো হয়। যে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি মূল পয়েন্টে আসি। ওনার সমালোচনা করে আমার কোনো লাভ নাই, যা পাইছি তাই তো পাইছি। আমার কথাটা হলো কি যে আপনার এই যে তালিকাটা দেখেন, এটা ছিল সবচেয়ে ফরজ কাজ। এটা নিয়ে কিন্তু ছাত্ররা বলছে, এদের চিকিৎসা নিয়ে ছাত্ররা বলছে। এবং অগাস্ট মাসের আমার যতদূর মনে পড়ে, অগাস্টের 16 কি 17 তারিখের দিকে আমি একটা টক শোতে ছিলাম, সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল। ও স্টেট বলছে এদের চিকিৎসা হচ্ছে না কেন, সে স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করছে। ওরা কিন্তু বলেছে, এই স্টুডেন্টরা সবাই বলতেছে, উনি পাত্তা দিচ্ছে না। স্টুডেন্টদের হয়েছে কি বিপদটা কোথায়, এদের বিপদটা হয়েছে তারা সরাসরি স্টুডেন্ট এই বিষয়ে কিছু বলতে পারতেছে না, কারণ এরা তো ওকে আনছে, বলতে পারছে না। তো কিন্তু কাজটা তো হচ্ছে না। এই যাবৎকালে শহীদদের তালিকা নিয়ে আমি বলি আপনাকে, আমি আগে বলছি আমি কিন্তু কোনো দল করি না, শহীদদের তালিকা নিয়ে সবচেয়ে বড় কাজটা কে করছে জানেন? জামাতে ইসলামী করছে। জামাতে ইসলামীকে তালিকা করছে এবং সেই তালিকাতে সেই ওরা 10টা খণ্ডের বই করছে, 10 খণ্ডের বই। সেখানে তারা দেখাইছে যে কে মারা গেছে, কবে মারা গেছে, তার আইডি কার্ড সহ, তার ফ্যামিলির বিবরণ সহ, ফ্যামিলিতে কে কে আছে না আছে ডিটেইল আছে। এই কাজটা জামাত করছে, আর কেউ করে নাই। তো জামাত একটা পলিটিক্যাল পার্টি যদি করতে পারে, গভর্নমেন্ট পারলো না কেন? জামাত চেয়েছে তাই করেছে, সরকার চায় নাই তাই করে নাই। ওকে, দিস ইজ দ্য পয়েন্ট, আর কিছু না। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, এই সরকারের উপদেষ্টা পরিষদে যত লোক আছে এর মধ্যে 80% লোকের এই আন্দোলনের সঙ্গে, এই গণ অভ্যুত্থানের সঙ্গে শারীরিক, মানসিক, আর্থিক, বুদ্ধিভিত্তিক কোন ধরনের সংশ্লিষ্টতা ছিল না। তারা শুধু তাদেরকে ব্যবহারই করছে। এবং আমার কাছে মনে হয় অনেকটা এনজিও সিস্টেমের মতো, এনজিওর কাজ হচ্ছে প্রবলেম জিয়ায় রাখা, তারা এরকম একটা কিছু করতে চাইছে বলেও আমার কাছে মনে হয়েছে এনজিওর মতো। কিন্তু আপনার কাছে আমি একটু দর্শকের একটা মন্তব্য আপনার উদ্দেশ্যে, এটা একটু আমি করে রেখে একটু জনাব হাদির কাছে যাই। জনাব আল মামুন তিনি বলছেন, কামাল সাহেবকে জিজ্ঞেস করেন, তিনি ওই দিন বললেন যে যারা ডিবি অফিসের ভাত খেয়ে আন্দোলন প্রত্যাহার করে তারা এখন বড় নেতা, এটার ব্যাখ্যা দিলে ভালো হয়। আমরা আসছি কামাল ভাই আপনার কাছে। আমি একটু জনাব হাদি আপনার কাছে একটু প্রশ্ন করে যে আপনি প্রায় দাবি করছেন যে গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন না, বিচার দ্রুত করার দাবিও তুলছেন, কিন্তু বিচারের ক্ষেত্রে তো টেকনিক্যালি সরকারের হাত থাকার কথা না। মানে আমরা তো ওই রকম ভাবে শেখ হাসিনা সরকারের মতো ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণ করবো ওরকম বিচার আমরা চাই না। বিচার প্রক্রিয়াকে আইন কানুন মেনে এগোতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা বিচারের কতটুকু অগ্রগতি চান, বা সরকার বিচারটাকে কিভাবে তাড়াতাড়ি করবে সেটা যদি আপনি বলেন, বা নির্বাচন কমিশন কিভাবে করবে? ওকে খালিদ ভাই, এখানে আমরা যেটা খুবই স্পেসিফিকলি বলেছি, যেহেতু এখন দেশ ভোটের ট্রেনে উঠে গেছে, এখানে আমরা খুবই ফাইনালি একদম বলেছি যে বিচার তো একটা লম্বা প্রক্রিয়া। এখন দেখেন বাংলাদেশের বাস্তবতা হলো, দেখেন এই যে আপনি রাজনৈতিক দলগুলোর কথা বললেন, ইভেন এই সরকারের সমালোচনার ক্ষেত্রেও যেটা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমস্যা হলো তারা প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টা অন্যান্যদের সাথে সামনে এসে বলে আমরা তো কোনো নির্বাচনের ভালো রোডম্যাপ পেলাম না। কিন্তু যারা যখন প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে, তখন একদল বলে আমার পেট্রো বাংলা লাগবে, আর এক দল বলে আমার অমুক ইউনিভার্সিটির ভিসি লাগবে, আর এক দল বলে আমার স্থানীয় সরকারের সচিব লাগবে। এই ভাগবটোয়ারা পরে যখন তার মন মতো হয় না, তখন বাইরে গিয়ে প্রেসার দেয়। মুশকিল হলো তারা এই সরকারকে সামনে রাখা তারা সবাই নিজের মতো আকার গুছাই নিতেছে, কিন্তু ফেল করলে সরকার লাভ হইলো বিএনপির, লাভ হইলো জামাতের, লাভ হইলো এনসিপির, কিন্তু ফেল করলে কে? সরকার করবে। নাম্বার 2, গত 4 বছরে খালেদ ভাই আপনি একটা খুবই জিনিস ভালো করে নোটিস করছেন যে গত 4 মাস ধরে আপনি দেখবেন যে ইউনূস সাহেবের সেই স্পিরিট, সেই ভোকাল নাই। উনি মনে হচ্ছে যেন কোন একটা আপোষের মধ্য দিয়ে যাচ্ছেন, রাইট? এটা তো সত্য কথা। ওনাকে আমরা বলেছি যে দেখেন আপনার আলোচনায় বোঝা যায় আপনি, হ্যাঁ লন্ডন বৈঠকের পরে বোঝা যাচ্ছে যে আপনি আর্টিফিশিয়াল কথা বলেন, আপনি আনস্ক্রিপ্টেড বলতেন, আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বলেন। এর একটা বড় কারণ ঝামেলাটা হলো এই সরকার
মনে করেছিল ইউনূস সাহেব যে এনসিপির যে ভাইরা আছে তারাই হলো তার ভ্যানগার্ড, একমাত্র ছাত্র জনতা, তার চারপাশে একটা লেয়ার তৈরি করা হয়েছে। একমাত্র অল্প কিছু লোকজন ছাড়া আমি আপনাকে ইভেন বলতে পারবো পিলখানা কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন, গুম কমিশনের মতো গুরুত্ব কমিশনের সদস্যরা 1.5 মাস ধইরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার পান না। আপনি ভাবেন, এর মানে এমন একটা লেয়ার, মানে এবং আরো বলি আর্মি সেক্রেটারি ওনার সাথে যিনি আছেন সম্ভবত যে সচিব, তার ক্লিয়ারেন্স ছাড়া তার কাছে কেউ যেতে পারে না। তো এই যে ক্লিয়ারেন্স ছাড়া এটা হওয়ারই কথা, মানে সরকার প্রধানের হওয়ারই কথা। কিন্তু ভাই আপনি দেখেন গুম কমিশনের মতো একটা সিরিয়াস কমিশন, পিলখানা কমিশনের মতো একটা সিরিয়াস কমিশনের মেম্বার যদি তার সাথে 10 মিনিট কথা বলতে না পারেন তারা তো কাজ শেষ করে যাবেন। এর মানে হলো তার চারপাশে এরকম একটা বলয় তৈরি করা হয়েছে। এই বলয়টা আমরা বলেছি বারবার ভাঙেন। এই বলয়টা না ভাঙলে আপনি যেটা মাসুদ ভাই বলছেন যে উনি বাংলাদেশের মানুষকে চেনেন না, দেখেন উনি বাংলাদেশের মানুষকে চিনছিলেন বিধায় গ্রামীণ ব্যাংকে সফল করতে পারছেন। কিন্তু এই যে ওনাকে ব্র্যাকেট বন্দি করতেছে কারা? রাজনৈতিক দলগুলো। কিরকম? এই রাজনৈতিক দলগুলো সমস্ত সুবিধা এই সরকারের কাছ থেকে নিবে, কিন্তু এই সরকারের কোনো দায় নিবে না। তারা সবাই মিলা সাদা পাথরের পাথরগুলো খাইয়ে ফেলবে। সেখানে বিএনপি, জামাতে ইসলামী সবাই ঐক্যবদ্ধ, কিন্তু দোষ হবে কার? এই সরকার পারে নাই। কিন্তু দেখেন যখন বন পরিবেশ উপদেষ্টারে যারা ঘেরাও দিছে, সেখানে বিএনপি আছে, সেখানে জামাত ইসলাম আছে, সবাই মিলা আমরা একসাথে। আজকে একটা মজার ব্যাপার বলি ভাই, এই যে পত্রিকা নিউজ করছে যে রাজনৈতিক ঐক্যমত্যে সাদা পাথর লুটপাটের ক্ষেত্রে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিরাট এনসিপি ছিল হাদি, এনসিপি তো নতুন দল, এনসিপি তো করে নাই এখন, মানে জামাত বিএনপি জাতীয় পার্টি মিলে, জামাত বিএনপি জাতীয় পার্টি মিলে করছে, তারা মিলে এই লুটপাটটা করতে চাইতেছে। এখন আমাদের যেটা মুশকিল, আমরা ভাই নির্বাচনের আগে কি চাইতেছি? আমরা বলছি এই নির্বাচন ফেব্রুয়ারিতেও লাগে না, এই নির্বাচন চাইলে ডিসেম্বরেও করা সম্ভব। দুইটা কাজ করেন প্লিজ। এক নম্বরে হলো এই বিচার তো লম্বা সময় ধরে চলবে, কিন্তু অ্যাটলিস্ট যারা একদম নির্দেশদাতা আপনি তাদের কিছু বিচারের অন্তত আমাদেরকে দেখাই যান যে স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিরকম ধরেন আমি সর্বশেষ দেখছি যে সর্বশেষ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এটাকে আর কিভাবে এক্সপেডিট করা যায় আপনার কাছে কি মনে হয়? খালেদ ভাই এইটা দেখেন, এই যে ট্রাইব্যুনাল 2 এইটা গঠন হয়েছে কিছুদিন আগে, অথচ আমরা এই সরকার গঠন হওয়ার সাথে সাথে বলছি ট্রাইব্যুনাল 2 কেন? আপনি 10টা ট্রাইব্যুনাল করেন না কেন? হাদি, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি এটা বলেন মামলাটা তো রেডি হইতে সময় লাগে। এইটা একটা এত বড় মামলা, আপনি যদি যেন প্রকার রেডি করেন, পরের সরকার আসলে বা অন্য কেউ আসলে, অন্য কারো বাজে ইন্টেনশন থাকলে এটা তো টিকবে না। মামলাটা তো রেডি করতে হবে। খালেদ ভাই আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি ডাইকে কথা বলেন যে এই মামলা যেন খুবই ভালো ডকুমেন্টেড করে দ্রুত করা যায়। এই জন্য তাদের এক্সট্রা কি ইনিশিয়েটিভ ছিল আমি আপনারে বলি, দায়িত্ব নিয়ে আপনি ফ্যাক্ট চেক করেন। এই যে আইসিটি করা হয়েছে, তাদের সাথে পুলিশ দেওয়া হয়েছে না, সব থেকে দুর্বলতম পুলিশ, যার কান্দা থেকে বন্দুক খুলে বলে আমাদেরকে বলতেছে সেখানকার সদস্যরা। এমনও হয়েছে যে অপরাধী ধরতে গেছে, পুলিশ দৌড়িয়ে পারে না, তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে টিম তারা দৌড়ে আসামি ধরতেছে। কিরে ভাই, ওকে, মানে অপরাধ ট্রাইব্যুনালের যে আমার মনে হয় বন্দুক খুলে পড়ে সেই রকম দিয়ে আপনি রাখছেন। আবার আসবো আপনার কাছে, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু কামাল ভাইয়ের কাছে ফিরি। কামাল ভাই, আপনার বিরুদ্ধে বা আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে জনাব আল মামুন প্রশ্নটি করেছিলেন, আপনি যদি এই ব্যাপারটা একটু অ্যাড্রেস করতেন যে আপনি কয়েকদিন আগে বলেছিলেন জুলাই যোদ্ধাদের না, মানে এই আন্দোলনকারীদের সম্পর্কে যে ডিবি অফিসে ভাত খেয়ে যারা আন্দোলন প্রত্যাহার করেছিল তারা নেতা বনে গেছেন, এইরকম একটা কথা বলেছিলেন। আর আর কামাল ভাই, আমি আরেকটু বলি, আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ বলতেছেন যে এখন পর্যন্ত বোঝা গেছে কেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে দাওয়াত দেন নাই। এই কথা ঠিক না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমার কোনো দাওয়াত খাওয়ার শখ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমাকে মানে উনার দাওয়াত আমি ভাই বড়লোক বড় দাওয়াতের দরকার নেই। আমি বলছি উনি আমাকে সাক্ষাৎকারটার জন্য আমি অনেক চেষ্টা করছিলাম, উনি আমাকে বাদে সবাইকে সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছে এই প্রধান উপদেষ্টা হওয়ার পরে। দাওয়াতের আমার দরকার নাই ভাই, দাওয়াত শব্দটা আমি ভুল কইছি। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই হাদিরে, কামাল ভাইরে এদেরকে দাওয়াত দেন, আরো লোকদের দাওয়াত দেন, আমারে দাওয়াত না দিলেও চলবে। আম গুড। কামাল ভাই, আপনি যদি একটু বলতেন যে এই আপনি বলছেন যে যারা ডিবি অফিসে খাওয়া দাওয়া করে নেতা বনে গেছে, এইটার ব্যাখ্যা চাইছে আপনার কাছে। কামাল ভাইকে আমরা শুনতে পাচ্ছি না কোনো কারণে। কামাল ভাই কি মানে কামাল ভাই বলছেন কিন্তু শুনতে পাচ্ছি না। জি কামাল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? এবার পাচ্ছি কামাল ভাই, এবার পাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে বলি ওটা একটা প্রসঙ্গক্রমে এসেছিল। প্রসঙ্গটা আমি বলি, একটা মানে হঠাৎ করে বলে না অনেক কিছু বোঝা যায় না। আমার প্রসঙ্গটা ছিল এখানে যে একটা প্রশ্ন উঠেছিল আমার কাছে, যে আমি কিন্তু একদম শুরু থেকেই বলে আসছিলাম যে এই সরকারে 2জন ছাত্র উপদেষ্টা নেওয়াটা ছিল এই সরকারের জন্য একটা বড় ব্লান্ডার।
এই কথাটা আমি বলেছিলাম। কেন বলেছিলাম সেটা ব্যাখ্যা করতে যাই বলেছিলাম যে এই ছাত্রদের কিন্তু যাদেরকে নিয়েছিলেন তাদের প্রজ্ঞা, তাদের মেধা, তাদের যোগ্যতা নিয়ে কিন্তু আমি কোনো প্রশ্ন করি নাই এই কারণে তাদের তো আমি টেস্ট করি নাই, কিভাবে আমি বলবো এটা, কাজে ওইটা আমি বলি নাই। আমি বলেছিলাম ওদেরকে নেওয়ার মাধ্যমে পুরো দেশের যে ঐক্যবদ্ধ ছাত্র যারা ছিল, ছাত্র শক্তি যেটা যুব শক্তি, সেই শক্তিটাকে ভেঙে দেওয়া হয়েছিল। অনেকের মধ্যে প্রশ্ন জেগেছিল যে উনি যদি হয় তাহলে আমি নই কেন, আমি উনার চেয়ে কিসে কম, অথবা উনি কোন বিবেচনায়। এই প্রশ্নটা অনেক ইয়াংদের মধ্যে আমি শুনেছি। কেন শুনেছি সেটাও আমি বলি কিভাবে শুনেছিল। এভাবে যে আমি ওই দিনই ওই 8 তারিখে একটা টেলিভিশনে ছিলাম, যখন ওইখানে ওই ঘোষণা করা হচ্ছিল নামগুলো, তখন ওইটাকে মূল্যায়ন করার জন্য বলা হয়েছিল। তখন আমার সঙ্গে ওখানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, সম্ভবত একটা প্রাইভেট ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট ছিল, সমন্বয়ক ছিল। ওই ভদ্রলোকের জন্য মাথার মধ্যে কাটা ছিল, এখানে একটা প্লাস্টার লাগানো ছিল মাথার মধ্যে, সে আমার সঙ্গে ছিল। এবং সেখানে তার সঙ্গে আলাপ করতে করতে দেখলাম সে খুবই আনহ্যাপি। সে বলতেছে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে 2 জনকে নেওয়া হলো উপদেষ্টা হিসাবে, তা আমরা আমাদের এই ত্যাগের কি মূল্যায়ন হলো? দেখেন ওরা কিন্তু তাৎক্ষণিক মূল্যায়ন খুঁজতেছে, এটা তো মূল্যায়ন খোঁজার ব্যাপার ছিল না। ব্যাপারটা ছিল স্টুডেন্টরা থাকবে প্রেশার গ্রুপ হিসাবে। যদি এমন হতো যে একটা স্টুডেন্টদের সম্পর্কগুলি সমন্বয়কে নিয়ে একটা প্রেশার গ্রুপ করতো, তারা সরকারের সঙ্গে প্রতি 15 দিন পর পর বসতো, বসে বলতো জনগণ এটা চায়, আপনি এটা করতে পারছেন না, তারা একটা প্রেশার দিত, সেটা হতে গভর্নমেন্টের জন্য ভালো। আমি তখন বলেছিলাম যে এই যে 2 জনকে নেওয়া হয়েছে কোন বিবেচনায়, এরা তো মানে এক নম্বর কথা, তারা ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটির একজনও নিহত হয় না, যদি আমি ওইভাবে ধরি। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা তো অনেক ভূমিকা রেখেছে। এবং তারও চেয়ে বড় কথা যে আপনার ওরা কিন্তু আপনার ওখানে মুচুলাকে দিয়ে চলে আসছিল ভাতের হোটেল থেকে, যে তারা আন্দোলন প্রত্যাহার করলো, তারপর আন্দোলনটা আবার নতুন করে জায়গায় তুললো কে? এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। তো প্রাইভেট ইউনিভার্সিটি কি মূল্যায়ন আপনারা করেন নাই তো। আমি কিন্তু এইভাবে টু দ্য পয়েন্ট, মানে এদেরকে অবমূল্যায়ন করার জন্য বলছি না, আমি বলছি যে এদেরকে নেওয়াটা পুরো জিনিসটাকে মানুষের মধ্যে, ইয়াংদের মধ্যে যে একটা প্রশ্ন সৃষ্টি করেছিল, সেই কথা বলতে যে এই টাইম বলেছি। এবং আমি ঠিক বলি, অনেকে বলেছে যে প্রেশার দিয়ে করানো হয়েছে, আমি ওকে, এরা কিন্তু বিএনপির অনেক লোককে ভাতের হোটেলে নেওয়া হয়েছে, কেউ তো মুচুলাকে দিয়ে আসে নাই। আপনার মুচুলাকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করছিলেন কেন? তারপরে যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আন্দোলনটাকে আরো বেগবান না করতো তাহলে কিন্তু কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় না যে একটা 25 থেকে 30-এর ব্যান্ডের কিছু তরুণদেরকে যদি ওই রকম ভাবে, যেভাবে যৌথ রিমান্ড করে, আমরা কিন্তু শুনেছি যে একবার ডিজিএফ এর কাছে, একবার ডিবির কাছে, তারা কোথায় আছে জানা না, তাদেরকে চোখ বাঁধা হয়েছে, এইসব ক্ষেত্রে তো অনেকেই আসলে মুচলেকা দিবে, সেখানে মুচলেকা দেওয়াটাকে আপনি এত বড় করে কেন দেখতেছেন? বা ভাতের হোটেলে ভাত খাওয়া, ডেরোগেটরি রিমার্ক কেন? আমি বললাম তো এই হারুনের হোটেলে এর আগে অনেক লোক ভাত খেয়েছে। এখন ওনারা যদি বয়সজনিত কারণে অন্যদের মতো শক্ত দৃঢ় না হইতে পারেন, তাহলে ওনারা এখন এই বয়সজনিত আমরা কিন্তু কামাল ভাই 111 এর সময়ের কথা আপনার নিশ্চয়ই মনে থাকবে। সেই সময় 111 না কি 11, এটা 111, আমি হারুনের হোটেলের কথা বলছি। যে না 111 এর সময় আপনার নিশ্চয়ই মনে থাকবে যে আগের কথা বলতেন 111 এ অনেকে অনেক কিছু বলছে, ওগুলো আমাদের সব মনে আছে। ওবায়দুল কাদের কি বলছে, আব্দুল জলিল কি বলছে, ওগুলো সবই আমরা দেখছি। সাইফুর রহমান কি বলেছেন, সবই আমরা দেখছি, ওগুলো ভিডিও আমরা দেখেছি। বাট সেটা তো অন্য হিসাব। কিন্তু এখানে তো, এবং ওখানে কেউ কিন্তু মুচুলাকা দিয়ে আসে নাই, এখানে তো তারা আন্দোলন প্রত্যাহার ঘোষণা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু জনাব হাদির কাছে আসি এই বিষয়ে। জনাব হাদির কাছে যাওয়ার আগে আমি 2-1টা বিষয়, একটু আমাদের অনেক দর্শক আজকে এঙ্গেজ হয়েছেন। কামাল ভাই, আপনার অনুমতি নিয়ে একটু বেশি সময় যদি আমাদের সঙ্গে থাকেন। হাদি, আপনি যদি একটু বেশি সময় থাকেন, কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছে, একটু যদি থাকেন। একজন প্রশ্ন করেছেন, জুলাই আন্দোলনে খালেদ মহিউদ্দিন আপনার অবদান কি? আমার কোনো অবদান নাই জুলাই আন্দোলনে, আমি সাংবাদিক মানুষ, আন্দোলনে অবদান আমার নাই। 2 নাম্বার হচ্ছে যে তারেক সাহেবের ইন্টারভিউ কেন নেন নাই? তারেক সাহেবের ইন্টারভিউ নিতে গত 5 বছর ধরে আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি, তারেক সাহেব আমাকে ইন্টারভিউ দিচ্ছে না। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি গত 8-9 বছর অনেকবার চেষ্টা করেছি। একবার ডয়েচে ভেলে থেকে বিশেষ অ্যাসাইনমেন্টে উনি জেনেভায় এসেছিলেন, জেনেভায় তার হোটেলের নিচে দাঁড়িয়েছিলাম, উনি পুলিশ দিয়ে আমাকে, মানে সুইস পুলিশ দিয়ে আমাকে সেই জায়গা ত্যাগ করতে বাধ্য করেছেন। এমনকি সজীব ওয়াজেদ জয়, আমি ডয়েচে ভেলেতে থাকা অবস্থায় আমার আরেক কলিগকে ইন্টারভিউ দিয়েছেন, আমাকে ইন্টারভিউ দেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আসলে সরকারের প্রধানের ক্ষমতায় ছিলেন না, তখন আমাকে ইন্টারভিউ দিয়েছেন, প্রথম ইন্টারভিউটা, এখন দেন নাই, সেটাই হচ্ছে কথা। আমি জনাব হাদি আপনার কাছে আসি। জনাব হাদি, যেই নির্বাচনটা কখন হবে সেই প্রসঙ্গের মধ্যে থেকে, এবং জনাব মাসুদ কামাল ভাই এনসিপির কথাও একটু বলতেছিলেন যে যারা নেতা হয়েছেন সেখানে, আমাদের অনেকে আপনাকে এই প্রশ্ন করেছেন, আমাদের গবেষক দলে একটি আপনাকে প্রশ্ন করেছেন যে 5 আগস্ট ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র পাওয়ার পরে এনসিপি বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
এবং এমনকি আপনাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য, ঘরের মধ্যে মশারি, কেউ কেউ বলতেছেন দলের মধ্যে দল, আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছেন, সেরকম অনেক কথা বলছেন। আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন আছে, আপনাকে অনেকে প্রশ্ন করেছেন, শুধু আপনাকে দর্শকরা এই প্রশ্নটাও করেছেন যে আপনি এনসিপিতে যান নাই কেন? আপনি নাগরিক কমিটিতে থাকলেন, এনসিপি যখন হইলো তখন আপনি গেলেন না কেন? আচ্ছা, এটা আমি বলতেছি, এটা আমি ফেসবুকে অনেক আগে ক্লিয়ার করছি, তারপর আমি আপনাকে একটু বলি। যেহেতু প্রশ্নটা আসে না, আমি ভাবছি আপনি হয়তো প্রশ্নটা পড়বেন, তা আমি একটু আপনার মাধ্যমে মাসুদ ভাইকে একটু কাইন্ডলি প্রশ্ন করে রাখতে চাই। আমি পুরোটা দেখি নাই, বাট যেহেতু ইউটিউবে প্রচুর ছড়াচ্ছে, থাম্বনেল দেখে দেখেছি যে মাসুদ ভাই বলেছেন যে আসলে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন ইনক্লুসিভ হবে না। এটা আমার সর্বশেষ প্রশ্ন, কামাল ভাইয়ের জন্য এটা সর্বশেষ প্রশ্ন। কামাল ভাই এটা মনে করেন কিনা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা আমার অবশ্যই প্রশ্ন যে কামাল ভাই এটা মনে করেন কিনা। জি রাইট, আপনি যদি আপনি বলেন। নাম্বার 2 হলো এইখানে ভাই কয়েকটা ব্যাপার, যে মুচলেকা দেওয়ার যে কথাটা বললেন না মাসুদ, কামাল ভাই, যে ওরা কেন মুচলেকা দিল। একটা ব্যাপার হলো, দেখেন এই গণ অভ্যুত্থানের পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে, বিভিন্ন আন্দোলন করছে, এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি। কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই, আমাদের আজকে আপনারা যত বিপ্লবী মুভি দেখেন, যাই দেখেন, আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি, নাহিদের করছি, অন্যদের করতেই থাকবো। কিন্তু এরপর আমি যেটুকুনি অ্যাড্রেস করব, যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো, তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো, সেই ফাঁসিটা নাহিদের হইতো, আমার ওয়াকার সাহেবের হইতো, ওয়াকার সাহেবের হইতো, হয়তো সেটা কি ওয়াকার সাহেবের আগে হইতো না নাহিদ সাহেবের আগে হইতো, এটা নিয়ে আমার ডাউট আছে। কারণ আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার পুরা দায়টা ওয়াকার সাহেবের দেয়। উনি মনে করেন না নাহিদ সাহেব এত বড় বিপ্লবী, উনি মনে করে ওয়াকার সাহেব বেঈমান করছে। আপনি বয়ানটা দেখেন কিন্তু। আচ্ছা ওকে, সেটা যেটাই হোক, কিন্তু সিভিলিয়ানদের মধ্যে, কারণ নাহিদ যেদিন 3 দফা মানে 1 দফায় ঘোষণা করেছে, সেদিন কিন্তু তার মৃত্যুর পরোয়ানা মানে সে স্বাক্ষর করেছে। এখন এখানে ব্যাপার মুচলেকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবেন আমি আপনাকে বলি। এর কারণ হলো, মাসুদ ভাই এর উত্তরটা একটু আগে বলছে, আপনাকে বললো না যে ওনাকে আওয়ামী লীগের সময়ও ডিজিএফআই থেকে 2-3 বার চা খাইতে ডাকছে, তো উনি যান নাই, কিন্তু কিছু হয় নাই। এর মানে হইলো ডিজিএফআই আসলে অত খারাপ না, আমরা যারা খারাপ মানুষ ছিলাম এদেরকে ডিজিএফআই আয়নাগর দিয়ে হেদায়েত করে ফেলছে। কিন্তু মাসুদ ভাই ভাবেন, ডিজিএফআই চা খাইতে ডাকতেছে আর মাসুদ ভাই যাইতেছে না, তাও ডিজিএফআই এর কিছু বলতেছে না। আমি আপনাকে কিছু ছোট স্মরণ করে দিই। নুরুল কবির ভাই, আমি আমার অনুষ্ঠানে অন্য কোন কথা যেটা আমি দায়িত্ব নিয়ে করছি, নুরুল কবির ভাই আমার অনুষ্ঠানে গিয়া ডিজিএফআই রে, শেখ হাসিনা রে, মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনুষ্ঠানে এমন কথা বলছে যেগুলো আমি এখন মুখ দিয়ে কইতে পারবো না। ওই কথা বলার পর নুরুল কবির ভাইদের একটা আলাদা অবস্থান ছিল, মাসুদ কামাল ভাইদের একটা আলাদা অবস্থান ছিল, যেটার জন্য এত সহজ না। কিন্তু কামাল ভাইয়ের শুধু মনে করাই দিয়ে যে উনি নাহিদের শরীরের দাগ দেখছেন কিনা, ওনার সন্তান যদি ওইটা হইতো, বা ভাই সারা শরীরের কি অবস্থা, কোনো মানুষ সুস্থ থাকতে পারবে? নাহিদের হাজারটা সমালোচনা আমি করি, কিন্তু ভাই নাহিদের শরীরের দাগ কি দেখা যায় না? এইটা হলো একটা প্রশ্ন, সুতরাং মুসলিমের উত্তর পাবেন। নাম্বার 2, এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন, আমি নিজেও বলি এই সরকারে যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের, প্রথম হলো কে হয়েছে এই প্রশ্নটা পরে। এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি বলি, আমরা বলি এই আন্দোলনের বাঁশের কেল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে, পুরো আন্দোলন মরে গেছে, তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে, বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কারণ আমার বাসা রামপুরে, আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্র্যাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে। সুতরাং এখন কথা হলো ভাই, ধরেন 10 জন উপদেষ্টা নিবে ছাত্রদের মধ্য থেকে, তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব? বাকি যে হাজার হাজার হবে না, সেও তো প্রশ্ন তুলবে, এটা কোনো প্রক্রিয়া না। কিন্তু আমরা বরং যেটা করতে চাই, এই যে 2 জন ছাত্র উপদেষ্টা হইলো, এখানে তো 2 জন নেওয়া ঠিক হয় না। এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টারা তাদের সাথে আছে। কারণ যখনই তারা চাপে পড়ে কোনো অকাজ কইরা, তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে। কিন্তু ছাত্ররা যে দাবি জানায়, সেগুলো সে ডক্টর ইউনূস সাহেব একটাও বাস্তবায়ন করে না, ক্যাবিনেটে বাস্তবায়ন করে না। কেন করে না? কারণ এই ক্যাবিনেটের অনেকজন উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করছে। আমার কিন্তু তাই মনে হয় যে আপনি কি সেটা বলেন যে 7 জন উপদেষ্টাই বা 10 জন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেওয়া উচিত ছিল? আমি মনে করি 3 ভাগের ন্যূনতম 1 ভাগ, 3 ভাগের ন্যূনতম 1 ভাগ ছাত্রদের মধ্য থেকে নেওয়া উচিত ছিল, এবং এখান থেকে অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া উচিত ছিল। 3 ভাগের 1 ভাগ মানে আপনি 8 জনের কথা বলতেছেন যে ছাত্র 8 জন অন্তত। এবং আমরা সেখানে প্রেস ব্রিফ করে বলেছি এইখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে মিনিমাম 2 জন। আমাদের নারীরা যদি না নামতো, জীবনে জুলাই সফল হতো না। একজন কই নারী শিক্ষার্থী কই, এই আমরা বলেছিলাম, তখন আমাদেরকে বলে যে নারীরও এক্সপার্টিস আছে কিনা। তখন আমি প্রশ্ন করছি, এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম 5 জনের নাম বলতে পারবো যাদের কোনো এক্সপার্টিস নাই, তাদেরকে
যদি রাষ্ট্র পালতে পারে, তাহলে আমাদের দুইটা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে, ছাত্রীদের মধ্য থেকে উপদেষ্টা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না, ইনক্লুডেড ফিল করতাম না। আমাদের প্রাইভেট থেকে দুইটা ছাত্র যদি থাকে, কওমি মাদ্রাসা এত জীবন দিছে, ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে দুইটা ছেলে, নারী শিক্ষার্থীদের মধ্যে থেকে দুইজন বা একজন, তাতে আমরা সবাই ইনক্লুডেড ফিল করতাম। এইটা না করে যেটা হইছে, এখন ছাত্র জনতা বিভাজিত হইছে। ইনক্লুডেড ফিল না কইরা, এই ইনক্লুডেড ফিল না কইরা জনাব মাহফুজ, জনাব নাহিদ, জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন? এবং ডক্টর ইউনূস যখন ক্লিনটন ফাউন্ডেশনে মাহফুজ সাহেবকে পরিচয় করে দিচ্ছেন, উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড, যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল হচ্ছে এই, তখন ওনারা খুব আরাম করে মৃদু মৃদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন? ওনারা কেন বললেন না যে আমাদের ভাই বোনরা না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে? দেখেন, এই জন্যই বলছিলাম যে মাহফুজ আলমের ব্যাপারে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম, এইটি কিছুদিন আমার মনে হয় বাস্তবায়ন হচ্ছে। যেমন আমি বলছিলাম ওনার হাত থেকে ফোন কাইডে নেওয়া হোক, উনি যখন পোস্ট করতে চাইবেন এটা প্রধান উপদেষ্টা দেখে পোস্টটা দিয়ে দিবেন। এরপর উনি অনেকদিন চুপচাপ ছিল, এরপর সরকার কিছুটা নিরিবিলিও ছিল। তো এখন আমাদেরকে যদি এগুলোই চলানো লাগে, তাহলে ভাই আমরা দেশ চালাই। আচ্ছা ঠিক আছে, এগুলি বাদ দেন। আসলে আমরা এখানে মাহফুজ সাহেব নাই, আপনি যদি এইটা বলেন, আপনি এনসিপি কেন করেন নাই? নাগরিক কমিটিতে আপনি ছিলেন, তারপরে আপনি এনসিপি তে কেন আসেন নাই? আপনি ইনকিলাব মঞ্চকে, আর 1-2 মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনকিলাব মঞ্চটা আপনি আসলে কি দেখেন? এটা কি একটা প্রেসার গ্রুপ, এটা একটা মব চালানোর জিনিস, এটা কি আসলে কি বা এটা কি হইতে? খালেদ ভাই, আপনি যে কাজটা করছেন, এটা হলো প্রতিবাদ জানাই। আপনি মব নিয়ে বলবেন তো, এই জন্য মবের উপর অনেক লেখাপড়া নিয়ে আসছিলাম, 3-4 পৃষ্ঠার এনসাইক্লোপিডিয়া থেকে শুরু কইরা সব নিয়ে আসছিলাম, আসলে কোনটার মব বলে। আপনার শুধু দায়িত্ব নিয়ে বলি, ইনকিলাব মঞ্চ গত 1 বছরে 100-এর উপরে রাজপথে প্রোগ্রাম করছে, সিরিয়াস প্রোগ্রাম। এর একটা প্রোগ্রামে ইনকিলাব মঞ্চ কোনোদিন কারো গায়ে হাত দেওয়া তো দূরের কথা, 1 টাকার জিনিস নষ্ট করছে। মব যেটাতে একাডেমিকলি বলে প্রমাণ যদি দিতে পারেন, তাহলে জীবনে আর কথা বলবো না। আমি আপনাকে কিন্তু এই না জনাব হাদি, আমি আপনাকে বলি, আমি কিন্তু আপনাকে ফলো করি, ইনকিলাব মঞ্চকে ফলো করি। আমি বলতেছি এটাকে আপনি কি বলতে চান, কারণ এক একটা তো এটা বাংলাদেশের জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত বাংলাদেশপন্থী স্বাধীনতা সংগ্রামের টিকিয়ে রাখার জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। যেই সংস্কৃতিটা আমরা মনে করি যারা আইন নিজের হাতে তুলে নেয়, আপনারা কি আইন যারা নিজের হাতে তুলে নেন তাদের বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করেন? কারণ এইটাও এখন একটা বড় হাজারবার বলছি। রাইট, এটা নিয়েও যদি আপনি একটু বলেন। না মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একজন যে তিরস্কার করেছিল, তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো। এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো। আমরা তাদের বিরুদ্ধে সবথেকে বড় ভূমিকা নিয়েছি। আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে, এবং অবশ্যই যারা মব করতেছে এদের বিচার করতে হবে। কিন্তু ভাই, এই যে মব যেটা বলি, বাংলাদেশে এখন গুগল সার্চ করলে মব লাগলে খালি 1 বছরের নিউজ আসে। এই মব তো সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগের সময় দেখেন কোথাও কেউ মব বলতেছে না। সেই মব কোথায়, এটা আমরা খুঁজতে চাই। না কেউ বলতেছে না, না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না। এটা শফিক সাহেবের স্টাইল, মব না বলা সন্ত্রাস বলা, কিন্তু মব আসলে তাই। শাহবাগে একটা তোলা হইতেছে, এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য, সেটা ঠিক আছে। আপনি কেন এনসিপি করেন না সেটা যদি এক লাইনে বলতেন, অনেক দর্শকের। আমি এনসিপি করি নাই ভাই, আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম। যখন এটা পলিটিক্যাল ফরমেশনে যাবে, তখন আমার মনে হয়েছে যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে। কিন্তু সবাই যদি পলিটিক্সে যায়, দেখুন এখন আমাকে বিএনপি গালি দেয়, আবার বিএনপি আমার কথা পছন্দ করে, জামাত গালি দেয়, জামাতও পছন্দ করে, কারণ আমরা জুলাইয়ের একটা প্রেসার গ্রুপ হিসেবে সবাইকে একতাবদ্ধ রাখবার চেষ্টা করছি। তখন মনে হয়েছে আমি যদি নিজে একটা পার্টিতে যাই, তাহলে এই আমার শেষ প্রশ্নটা আমি করে রাখি, আপনি সকলকে একতাবদ্ধ রাখতে চাইছিলেন। আপনি একজন শিক্ষক, আপনি আপনার জন্য কত নাম্বার আপনি দিবেন, আপনি সকলকে একতাবদ্ধ করতে পারছেন কিনা, এই বিভাজন দেখে আপনার কেমন লাগে? আপনার জন্য শেষ প্রশ্ন। কিন্তু আপনার প্রশ্ন দিয়ে আমি কামাল ভাইকে শেষ প্রশ্ন করতে চাই। কামাল ভাই, নানা ক্লিপিং ঘুরতেছে এরকম যে আপনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলতেছেন, যে ইনক্লুসিভ ইলেকশনের আপনার দেওয়া শর্ত হচ্ছে আওয়ামী লীগ না থাকলে এটা ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা। আপনি প্রশ্ন তুলছেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা কাকে গিয়ে ভোট দিবে, এইটা আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন। আপনি সত্যি এরকম মনে করতেছেন কিনা যে আওয়ামী লীগ না হলে ইলেকশন ইনক্লুসিভ হবে না? জনাব কামাল ভাই। আমি বলি, আমি ইনক্লুসিভ ইলেকশন চাই, এটা আপনি একটু চেষ্টা করে খুঁজে দেখেন, কোথাও পাবেন না। ইনক্লুসিভ শব্দটা আমি ইউজ করি না। আমি অন্য কথা বলেছি। আমি একটা প্রশ্ন করেছি সরকারের কাছে। সেই প্রশ্নটা হলো যে এই দেশে কমপক্ষে 1 কোটি, আমি যেটা বলেছি সেটা বলছি, কমপক্ষে 1 কোটি লোক আছে। আসলে এটা 1 কোটি হবে না, কারণ জাহেদ একটা হিসাব দিয়েছে, সেই হিসাব অনুযায়ী করলে প্রায় 2.5 কোটির মতো হয়। ঠিক আছে, আমি তবু 1 কোটি বলছি, 1 কোটি আমি থাকি। কারণ আমার হিসাব হলো কি, আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে, সেইবারও পেয়েছে 2.28 লাখ ভোট। এটা হলো 2001 সালে।
তারপরে দেশে ভোটার সংখ্যা বেড়েছে, আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে, কাজে এই সব মিলিয়ে কমে টমে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। আমার এটা অবজারভেশন। আমার প্রশ্ন হলো, আপনি যে নির্বাচনটা করতে যাচ্ছেন ওই 1 কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন? ওকে, আমি কি একটা প্রশ্ন করতে পারি কামাল ভাই? কামাল ভাই আপনি আমার প্রশ্নটা সহযোগী জবাব দেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাফ হিসাবে 10 কোটি ভোটার আছে, যদি আমরা হিসাবের সুবিধাতে ধরে নিই। এই 10 কোটি ভোটারের 3টা ইলেকশনে ভোট দেওয়া হয় নাই, ভোট দিতে দেওয়া হয় নাই স্বাধীনভাবে। ওই 1 কোটি লোক যাদেরকে আপনি আওয়ামী লীগের সমর্থক বলতেছেন, তারা এটাতে মজা নিছে, আরাম করছে, হ্যাডম নাই বলছে, তাদের তো একটু শাস্তি পাওয়া হইছেই, আমি যদি এমন ভাবে বলি। তারা এবার ভোট দিতে না পারলে না পারবে। আমি ওটা ওভাবে দেখি না, আমি ওভাবে দেখি না কেউনে। আমি বলি আপনাকে, দেখেন একটা আওয়ামী লীগের গত 3 বছর 3টা শাসন, যেটা আমি 2014, 18 এবং 24 যেটা ধরি, এই 3 বছরে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গায়ের জোরে এই কাজটা করেছেন। এই অন্যায়ের কোনো সীমা পরিসীমা নাই এবং এই জন্য যারা এই কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত। কিন্তু আমি এটাও বলি পাশাপাশি, এর জন্য যদি আপনি 1 কোটি লোককে দায়ী করেন সেটা আমি মনে করি ঠিক হবে না। একটা কথা আপনি আমাকে বলেন, এই কাজটা যারা করেছে তারা কিন্তু এই দলটাকে বিভ্রান্ত করেছে। আমার কাছে সরাসরি হিসাব যে আওয়ামী লীগ 96 আওয়ামী লীগ ছিল না, 96 আওয়ামী লীগ আর 2014 আওয়ামী লীগ কি এক না? কিন্তু 96 সঙ্গে 2014 আওয়ামী লীগের কি গঠনতন্ত্রে কোনো চেঞ্জ আসছে? তাও তো আসে নাই। তাহলে এই সময় কাজটা হলো কেন? হলো এই কারণে আওয়ামী লীগের স্টিয়ারিং যার হাতে ছিল সে 2014-তে এসে মানুষ মারা শুরু করছে এবং সে স্বৈরাচারী হয়ে উঠেছে। সেই দলটাকে আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি ভাই, সরাসরি, তাহলে বুঝবেন আপনি, জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরেন একটা বাস, ধরেন একটা টাটা বাস অথবা একটা মার্সিডিজ বাস, ধরেন সে মার্সিডিজ বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2-3 লোককে মেরে ফেললো। দোষ এই জন্য কি আপনি মার্সিডিজ কোম্পানিকে যে দায়ী করবেন? না, করব না। কিন্তু না করব না, এটা মার্সিডিজ বাসের জন্য এটা ঠিক আছে। কিন্তু কামাল ভাই আমি বলি আপনাকে, দেখেন আমার একটু প্রশ্ন করার সময় দেন, প্রশ্ন করার সময় দেন। আমি প্রশ্ন করব, আমি শেষ করে আমার মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন। আমি বলি আপনাকে, এখানে গাড়িটা যে চালিয়েছে তার দোষ, রাইট, তাকে আপনি শাস্তি দেন, তাকে বিচার আওতায় আনেন। তা আওয়ামী লীগ যারা চালিয়েছে গত 15 বছর, তারা প্রত্যেকটা লোক যদি খারাপ হয় প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আপনি আনেন, প্রত্যেকের লোককে আপনি আনেন। আমার কোনো আপত্তি নেই। এমনকি উপজেলা পর্যায়ে পর্যন্ত, এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে, ব্যক্তি ধরে ধরে, তার অপরাধ ধরে ধরে তাদেরকে প্রত্যেকটা আপনি বিচার করেন। কিন্তু যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ করে না মানে কি, তারা আওয়ামী লীগের কমিটিতে ছিল না, আওয়ামী লীগের সুবিধা নেয়নি, অথবা আওয়ামী লীগকে কেবল ভোট দেয়, অনেক লোক আছে এরকম, তারা আওয়ামী লীগের যে ভোটটা দিয়ে আসে আর কিছু না, এবং সে নৌকা মার্কা ছাড়া আর কোনো মার্কে ভোট দেয় না। এরকম লোকের সংখ্যা আমি বললাম তো মিনিমাম 1 কোটি আছে। সেই লোকগুলির জন্য আপনার বিকল্প আপনি কি রাখবেন? এই প্রশ্নটা আমি করতে পারবো না? পারবেন, কিন্তু আমি প্রশ্নটা করি, এই প্রশ্নটা আমি কামাল ভাই বলি। আপনি যে মার্সিডিজ গাড়ির উদাহরণটি দিয়েছেন, যেখানে চালকের উদাহরণ দিয়েছেন, যেখানে প্যাসেঞ্জারের উদাহরণ দিয়েছেন, আওয়ামী লীগের সেই সমর্থক 1 কোটিকে যদি আপনি প্যাসেঞ্জার বলেন, তারা কোনোদিন ওই চালকের ব্যর্থতাকে চালকের ব্যর্থতা মনে করে না, আমার অন্তত জানা নাই। তারা যে এরা না থাকলে, যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন, তারা ভোট দিতে চায়, এটাও আমি কোনো সময় শুনি নাই। তারা মনে করে ওই চালক যে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট করছে, তাদের মাথা ভাঙছে, তাদের পোলাপাইন ভাঙছে, ঠিকই করছে, এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি, চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই। আর এটা যদি দেখতো তাহলে তো শেখ হাসিনা ইলেকশনই দিত, মানে আমারও মনে হয়। এটা তো আপনার অপিনিয়ন, এটা তো আমার কোনো সমস্যা নাই, এটা আপনার অপিনিয়ন, কোনো প্রবলেম নেই। আপনি এবার তাহলে দিয়ে দেখেন না, এবার আপনি ইলেকশন করবেন, সেখানে শেখ হাসিনা কোনো মাথার ছবি থাকবে না, কারো ছবি থাকবে না, দেখেন ওই লোকগুলি কি করে। ওকে, ঠিক আছে, এটা একটা প্রস্তাব। জনাব হাদি, আপনি প্রস্তাবটাকে একটু অ্যাড্রেস করতে পারেন অল্প সময়ের জন্য, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর আপনি যে আপনি যে বিভাজন থেকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন, তাতে আপনি সফল না ব্যর্থ, ওইটাও যদি একটু বলেন, দুইটাই। আচ্ছা, তার আগে আমি একটু ভাইয়ের কয়েকটা রেসপন্স করি। নাম্বার 1, ভাই বলেছেন লীগের 1 কোটি ভোটার। আমি ধরে নেই 1 কোটি ভোটার না, 18 কোটির মধ্যে 9 কোটি ভোটার লীগের। আমি শুধু খালেদ ভাইরেও জিজ্ঞেস করি থাকে, আর মাসুদ ভাইরেও, জার্মানিতে 5 বছর আগেও গবেষণা হয়েছে যে প্রচুর মানুষ এখনো নাজিদের সমর্থন করে। শুধু তাই না, প্রচুর না, হাদি কারেকশন, প্রচুর না, আমি আপনাকে বলি ভাই, ফাঁকে একটু বলি ভাই, এই যে ভারতে কিছু বছর আগে আবারও আইন করে হিটলারের মাইন ক্যাম্প বই নিষিদ্ধ করা হয়েছে। মানে হিটলারকে মানুষ এতভাবে
করতে চাইতেছে। এখন কথা হইলো আপনার কি প্রথমে যুক্তি নাকি ন্যায় অন্যায়? আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারবেন, কিন্তু বিচার করবেন কিনা, জাস্টিস করবেন কিনা? আমাদের প্রথম অবস্থানটা হইলো লীগ কোনো রাজনৈতিক দলই নয়, আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই নয়, এটা একটা সোজা কথা মাফিয়া গোষ্ঠী। আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগ কি 96 আওয়ামী লীগ এক কিনা? অনেকে যেটা করে ওই যে এই আওয়ামী লীগ খুব খারাপ, 96 আওয়ামী লীগ ভালো ছিল, 96 আওয়ামী লীগ ভালো ছিল না, তাহলে বাকশাল করছিল কে? আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়াইয়া মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যাদের নেতৃত্ব করছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে, সেইটার মাত্র নতুন দেশের 4 বছরের মধ্যে এসে বাকশাল কইরা সব দলগুলোর ধ্বংস করছে, সব পত্রিকার ধ্বংস করছে। তাহলে সেই আওয়ামী লীগ কে করছে? মানে এই আওয়ামী লীগ 96, তাহলে এই 96 আগে তো 75 আওয়ামী লীগ কে করছে, 74 আওয়ামী লীগ কে করছে, বাকশাল কে করছে? 30,000-এর অধিক জাসদ নেতাকর্মী থেকে শুরু কইরা বিরোধী দলীয় নেতাকর্মীকে প্রথম রাষ্ট্রীয় মদতে গুম কে করছে, সিনিয়র শিক্ষকদেরকে গুম কে করছে? এর মানে আওয়ামী লীগ একটা কাল্ট, আওয়ামী লীগ একটা সেমি রিলিজিয়ন, এটা কোনো পলিটিক্যাল পার্টি না। আপনি দেখবেন খালেদ ভাই, আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, আপনার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগের সব সাপোর্টার তাদের সাথে গল্প করবেন, আমি আজ পর্যন্ত একজন মানুষ পাই নাই যারা অন্তত বন্ধু বান্ধব। কিন্তু হাদি আমি আপনার সাথে আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন, কালি আওয়ামী লীগ করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন, এরপর আর কথা আগায় না। আপনি আওয়ামী লীগ কাল্ট বলাই, আপনি পরের কথায় যান। কারণ হচ্ছে যে এই কাল্টের রাজনীতি, এই কাল্টবাদী রাজনীতি আমি 15 বছর ধরে দেখে আসছি। আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত, আমার বাপ জামাত, উমুক শিবির, উমুক বিএনপি, এই কথা, এই কাল্টবাদী রাজনীতি আমি আর শুনতে মানে আমার আর ভালো লাগে না। আপনি যারে যা কোন ভাই একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে আওয়ামী লীগ না থাকলে তাদের বিকল্পকে, আমি বাইরে হেল্প করি প্রশ্নটার উত্তর দিয়া, যে নৌকা মার্কা তো থাকবে না, তাহলে না এটা বলে না, এটা বলে না, কিন্তু হাদি আপনি খেয়াল করেন না, হাদি আপনি খেয়াল করেন না, উল্টা বলছে উনি বলছে যে না 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 ভাই বলেছে 1 কোটি যে ভোটার, ওই ভোটাররা মূলত তাদের জন্য বিকল্প কি রাখছেন, এটা আমি বিকল্পের কথাও বলে না আসলে। উনি বলছে যে আমি যখন বললাম যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করে তারা প্যাসেঞ্জার হইলো, তারা ড্রাইভারের অ্যাক্সিডেন্টের জন্য ড্রাইভারকে দায়ী করে না। ওকে তাহলে ভাই আমি তখন বলছেন যে এটা আমরা ভোটে পরীক্ষা করে দেখি। আপনার কথা হয়তো ঠিক, কিন্তু আমরা এটা ভোটে পরীক্ষা করে দেখি, কোনো ছবি বা কোনো কিছু। এখন ভোটে যে পরীক্ষা করবেন, এই জন্য হাজারবার বলছি আমাদের লাগবে একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন। সেই পৃথিবীতে বহু দেশে যে সব জায়গায় গণহত্যা হয়েছে, দেখেন আমি আপনাদেরকে হাজারবার বলি ভাই, আমি হাই টোনে কথা বলি, এর মানে এই না আমি মানুষের মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করার পক্ষে। আমরা হাজারবার বলেছি, যেই আওয়ামী লীগের সে যদি কেউ কমিটিতেও থাকে, সে যদি আয়নাঘর না করে, গুম না করে, খুন না করে, জুলাইতে মানুষকে গুলি না করে, তার বিরুদ্ধে একটা মামলাও দেওয়া যাবে না, তাকে গ্রেফতার করা তো দূরের কথা। কিন্তু এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া লাগবে। আপনি কেমনে করবেন? এই সরকারের বড় ব্যর্থতা, এখন সে বিচারকে অ্যাক্সিলারেট করতে পারে না। যত মানুষ আয়নাঘর করছে, গুম করছে, হত্যা করছে, পিলখানা করছে, শাপলা করছে, আপনি যদি তার বিচার করে ফেলতে পারেন, তাহলে বিচারের বাইরে যে সব আওয়ামী লীগ আছে সে তো ক্রিমিনাল অফেন্স করে নাই, তাহলে আপনি তার তওবা কমিশন করেন। বিচার করে ফেলতে পারবে না তো, বিচার করে ফেলতে হাদি বিচার করে ফেলতে পারবে না তো এই সরকার। আসলে মানে প্রত্যেকটা জিনিসের তো একটা মেকানিজম আছে, হয়তো এটা তৈরি করতে পারে, হয়তো তৈরি করতে পারে। হয় কি হাদি আপনার বক্তব্যের, আমি কিন্তু আপনার বক্তব্য বুঝতে পারি, কিন্তু অনেকে হয়তো আপনাকে ভুলও বুঝতে পারে। আপনি হয়তো এই বিচার করার মানে আপনি হয়তো দেখলেন আরো 500 নতুন মামলা হয়ে গেছে, ওই মামলা লয়ে একটা বাণিজ্য চলতেছে। না এটা তো আমরা এটা হতে দিব না, এটা হতে দিব না। বাংলাদেশে এটা হইছে, কিন্তু বাংলাদেশে এটা হইছে, কিন্তু হইছে ভাই, হইছে, এটা তো বাস্তবতা। এই যে 5ই আগস্টের পর থেকে তো অন্যান্য যেই গত 17 বছরে আওয়ামী লীগের যেই নেতা বিএনপির বিরুদ্ধে 20টা 30টা করে মামলা কইরা ঘরবাড়ি সারা করছে, কোটি কোটি টাকা কামাই করছে, এখন বিএনপি আবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে একই বাণিজ্য করে, আমরা তো এখান থেকে বের হইতে পারি না। তো আমরা বলছি কি, ন্যূনতম বিচারটা যদি ভাই আপনি করতে পারেন, তাহলে এই মামলাকে বন্ধ করতে হবে। কিন্তু এইখানে আমি আপনাকে একটু বলি, আওয়ামী লীগের বিকল্প এই দেশে আছে। এক নাম্বার তার বন্ধু সিপিবি, যে কালচারালি বলতে চাইছে আওয়ামী লীগকে টিকাই রাখছে, সিপিবি তে ভোট দিবে, স্বতন্ত্র শত শত প্রার্থী হবে, ভোট দিবে। এই যে গামছা কাদের সাহেব আছে, গামছা মার্কায় ভোট দিবে, সমস্যা নাই তো। কিন্তু প্রতীকী নৌকা না থাকলে তারা হার্ট অ্যাটাক করবে, তাইলে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে আমার মনে হয় তাকে ধর্ষণ করা হচ্ছে, তার ব্যাপারে কি হবে? হাদি আপনি একটু রেগে আছেন তো মনে হচ্ছে, মাসুদ ভাইয়ের উপরে বা আমার উপরে, আমি জানি না কার উপরে আপনি রেগে আছেন, কারণ আপনার বক্তব্য পরিষ্কার যে ধরেন মাসুদ ভাই কিন্তু এই আওয়ামী লীগকে টিকায় রাখা হ্যান না তেন না সেগুলি বলে নাই। উনি বলতে চাইছে যে এটা আসলে আমরা টেস্ট করে দেখি বাকি জনগণ কি বলে এবং তারা এটা কি বলে। আপনি ওইটা যদি একটু জবাব দিতেন যে আপনি যে একতাবদ্ধ রাখতে চাইছিলেন। মাসুদ ভাই লাস্ট একটা প্রশ্ন করি, একটা ভাই টেস্ট করতে দিছে না, আপনি একটা জানেন একটা ইনজেকশন, এটা নিলে আপনার সন্তান মরার সম্ভাবনা আছে, আবার বাঁচতেও পারে, আপনি জ্ঞাতস্বরে এইটা এক্সপেরিমেন্ট চালাইতে দিবেন? এটা করব না, কিন্তু ওই ইনজেকশন দিয়ে কিন্তু ইনজেকশন, এই যে আপনি যে এরকম করে বলতেছেন ওই ইনজেকশন দিয়ে বাচ্চা মরেই যাবে বা মরার সম্ভাবনা আছে, সেই জায়গাতে আর আলোচনা আগায় না।
আপনার বক্তব্য ঠিক আছে, তাহলে আর আলোচনা দরকার নাই। মাসুদ কামাল বলছে আওয়ামী আওয়ামী লীগের লীগ, সাথে ভাই আমার হিসাব মাসুদ করলে কামাল ভাই আমি আপনাকে বলছে বলি- আপনি মাইনা নেন মাসুদ কামাল ভাই খারাপ লোক, এজন্য আওয়ামী লীগের দোষর হয়েছে, না, এজন্য না, এটা বলে কেন? মাসুদ কামাল ভাই এটা আপনি খারাপ বলেন পারে না। যে কামাল ভাই খারাপ লোক, কামাল ভাই হচ্ছে বাংলাদেশে- আওয়ামী লীগের দোষর, এগুলি বলে দেন। কিন্তু আপনি না, আমার না, আমি একবারও বলিনি, দেখেন আজকে একবার বলছি এটা তো কিনা? আপনি বলতেছেন না, আমি একবার আমি বলছি বলতেছি কিনা এটা? কারণ আছে আপনার যারা খালিদ ভাই, আপনারা please, যারা খালিদ ভালোবাসেন, ভাই, সমস্যা আপনারা যারা শেষ ভালোবাসেন করবেন? তারা বলতেছেন কামাল ভাই খারাপ লোক। সেই জন্য ভাই, আমি বলি প্লিজ, আমি যে বলি না এইটা আমার মুখের উপর না বসাই না দিবেন না, ভাই, please, এইটা হ্যাঁ বলবেন না। আমি বলতেছি যে আপনি বইলা দেন খারাপ, তৈলি তো হইলো, এটা শেষ করেন, না, কিন্তু বলবো ওই কেন? জায়গাটা থেকে বলেন যে খারাপ না তার আমি বলবো কেন? ওইটা আপনি ওই জায়গা থেকে বলেন যে একতাবদ্ধ রাখতে আপনি চাইছিলেন, সেইটাতে আপনি বিভাজনটা দেখেন কিনা এবং একতাবদ্ধের জায়গায় আপনি কতটা সফল বা ব্যর্থ দেখেন। এবং আপনার Okay, আপনার এইখানে অনুভূতি যদি নিয়ে, আপনি 10 নাম্বার আপনার দেন- অনুভূতি নিয়ে আপনার কথা শেষ হইলে আমরা খালি কামাল ভাইকে 15টা সেকেন্ড বা 20টা সেকেন্ড শুনবো, অনুষ্ঠান শেষ করে ওকে ওকে জি, ভাই, আমি আমরা থামলাম। যে জুলাইয়ের স্পিরিটটাকে ঐক্যবদ্ধ রাখতে চাইছিলাম, এইটা আমরা প্রচন্ড কষ্ট করে, যদি আমার নাম্বার দিতে বলেন তাহলে তো সমস্যা, 10-এ তো 10 আমি আমারই দিয়ে দিব, সেটা না। আমি মনে করি এই এক বছর পর আসলে মার্কিং করার সময়টাই আসে নাই প্রধানত। এরপরও যতটুকু না ছাড়ালো আমরা সবার মাধ্যমে দাঁড়াই রাখতে পারছি জুলাই নিয়ে, তাতে অন্তত 10-এ আমরা আমাদেরকে 5 দিতে মানে চাই। আপনি আপনি But আপনি আপনি আমরা- বিভাজনটা ঠেকাইতে পারছেন কিনা, আপনার মার্ক দেয়া আপনার উদ্দেশ্য ছিল হ্যাঁ। সেটা আমি জানি, বিভাজন ঠেকাইতে হ্যাঁ পারছেন হ্যাঁ কিনা হ্যাঁ, মানে আমরা অনেক এটা। জায়গায় বিভাজন ঠেকাইতে পারছি, আচ্ছা। আমরা অনেক জায়গায় বিভাজন ঠেকাইতে পারছি। ওকে ওকে কামাল ভাই আপনি যদি একটু 20 সেকেন্ড যদি একটু বলেন, শেষ করে দেন আর কি। যদি আমি আসলে শুনেন, এত আলোচনা, অনেক আলোচনা তো হলো, আপনার মানে রেগে যাওয়া আলোচনা, ঠান্ডা মাথায় আলোচনা, আক্রমণের আলোচনা, আবার আপোষের আলোচনা, সবই ভালো, এগুলি সবই কিন্তু হেলদি, আমি এটা নিয়ে কোনো আপত্তি নেই আমার। আমি খালি ফিনিশিং যে কথাটা বলবো, আমি মনে করি যে একটা জাতিকে ঐক্যবদ্ধ না করলে, একটা জাতিকে বিভক্ত করে আপনি সেই জাতিকে অগ্রসর করতে পারবেন না। এটা পৃথিবীর কোথাও পারে নাই। আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ জাতিটাকে বিভক্ত করে ফেলেছিল, মুক্তিযুদ্ধ, চেতনা, এই সমস্ত কথা বলে জাতিটাকে বিভক্ত করেছিল। বিভক্ত করে তারা বিএনপিকে শেষ পর্যন্ত বলতো একটা সন্ত্রাসী দল, জামাতকে নিষিদ্ধ করতে হবে, এই সমস্ত কথা বলে তারা দেশটাকে বিভক্ত করেছিল। এবং তখন আমি কিন্তু বলেছিলাম যে এই যে বিএনপির যে মানে কয়েক কোটি ভোটার আছে, জামাতের যে কয়েক কিছু ভোটার আছে, এদেরকে আপনারা কি করবেন? এদেরকে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবেন? আমি আওয়ামী লীগের শাসন আমলে এই কথা বলেছিলাম যে এটা হয় না, এভাবে দেশকে বিভক্ত করে আপনি অগ্রসর হতে পারবেন না। আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসছে তিনি দেশটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন, কিন্তু আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, একই সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি, ডক্টর ইউনূস সেই কাজটা করতে পারেন নাই। বরঞ্চ যে কাজটা করতে আওয়ামী লীগের 15 বছর লাগছে, সেটা ডক্টর ইউনূস 15 মাসের আগেই করে ফেলেছে। এবং এই জুলাই আন্দোলনকারীদের মধ্যেও থেকে অনেক দ্বিধা, অনেক বিভক্তি তৈরি করছে। হাদি আপনিও একটু 20 সেকেন্ড বলেন, কারণ আমরা কামাল ভাইকে দিয়ে শুরু করছিলাম, আপনাকে দিয়ে শেষ করি। আমি ভাই যেটা শেষে বলতে চাই, অবশ্যই আমাদের জাতি গঠনে যেতে হবে এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। সেটার আগে বিচারটা ন্যূনতম নিশ্চিত করে আমরা নতুন করে যে আমাদের জাতি গঠন প্রক্রিয়া পুরো ঐক্যবদ্ধভাবে, কোনো ট্যাগিং পলিটিক্স, কাল্টের পলিটিক্স থেকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ কামস ফার্স্ট এইটাকে সামনে রেখে রাজনীতিটা করতে হবে। তার আগে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্রের ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে। ওকে, জনাব শরীফ ওসমান হাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জনাব মাসুদ কামাল আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের দুইজনের অনেকগুলি বিষয়, অনেক রকম আলোচনার মধ্যে, যেটা কামাল ভাই শেষে একটু বলছেন যে আমরা অনেক কিছু জানছি, যেটাকে হেলদি বলছেন। শরীফ ওসমান হাদিও বিষয়টাকে নানাভাবে স্বাগত জানিয়েছেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক বিষয়ে আলো দেখিয়েছে। দর্শক অনেকে ছিলেন আজকে, অনেক ধরনের মন্তব্য করেছেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমি।